যদি এক্স ইকুয়াল টু 5 + 2√6 হয় তবে এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। অথবা যদি এক্স ইকুয়াল টু 7 + 4√3 হয় তবে এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করো। এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব প্রতিযোগিতামূলক পরীক্ষা, যেমন ধরো এমটিএস বলো বা পিএসসি, এসএসসি অথবা ফুড এসআই, এরকম পরীক্ষাগুলোতে প্রায় দেখতে পারবে। তা এই অঙ্কগুলোকে কি করে কম সময়ের মধ্যে আমরা সলভ করব সেটাই আমরা আজকে ক্লাসে দেখব। দেখো এখানে এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে 5 + 2√6, অর্থাৎ এই যে দুটো সংখ্যার সমষ্টি। সেক্ষেত্রে এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। এখানে যে দুটো সংখ্যার সমষ্টি আকারে এটা দেওয়া আছে, এই দুটো সংখ্যার বিয়োগফল যদি 1 হয় তবে আমি এখন যে নিয়মটা শেখাবো সেই নিয়ম অ্যাপ্লাই করা যাবে। দেখো তুমি এখানে 5কে যদি বর্গ করো, 5 এর স্কোয়ার করলে 25, আর 2√6 কে যদি স্কোয়ার করো বা বর্গ করো, 2 এর বর্গ হচ্ছে 4 আর √6 কে বর্গ করলে 6 হবে। তাহলে 4 × 6 মানে 24। তাহলে এদের দেখো বিয়োগফল মানে ডিফারেন্সটা কত আছে, 1। ঠিক আছে, এরকম যদি কোনো অঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর ভ্যালুগুলো কয়েক সেকেন্ড এর মধ্যে আমরা ক্যালকুলেশন করে বার করতে পারবো। তাহলে দেখো এখানে এক্স প্লাস 1/x এর মান কত হবে, সেক্ষেত্রে এক্স প্লাস 1/x এর মান হবে এই যে 5 যেটা দেওয়া আছে তাকে 2 গুণ করে দাও, তার সাথে আমরা 2 গুণ করব, করলে কত হচ্ছে 10। এটা হচ্ছে এক্স প্লাস 1/x এর মান। যদি এক্স মাইনাস 1/x এর মান বার করতে হয় তাহলে যে সেকেন্ডে যেটা আছে 2√6 তার সাথে 2 গুণ করব, তাহলে 2 × 2√6 ইকুয়াল টু হচ্ছে 4√6। এটা হচ্ছে এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান। এরকম দেখো এখানে আরেকটা অঙ্ক নেওয়া হয়েছে, এক্স ইকুয়াল টু আছে, দেখো এই ক্ষেত্রে 7 + 4√3। দেখো এই যে দুটো সংখ্যার সমষ্টি, এই দুটোকে বর্গ করে তার অন্তরটা নির্ণয় করি। 7 এর বর্গ করলে হচ্ছে দেখো 49, আর এটাকে বর্গ করলে হবে 4 এর ক্ষেত্রে 16 আর √3 এর ক্ষেত্রে 3, 16 আর 3 গুণ করলে 3 × 16 = 48। তাহলে এদের অন্তর দেখো 1 আছে। তাই এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে কখন, যখন এই দুটো সংখ্যার বর্গের বিয়োগফল 1 হয়, সেই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা এই নিয়মটা প্রয়োগ করতে পারবো। তাহলে নিয়মটা কি বলেছি, যে এক্স প্লাস 1/x এর মান কি হবে, প্রথম যেটা দেওয়া আছে 7 তার 2 গুণ, 7 দুগুণী কত 14, আর এক্স মাইনাস 1/x এর মান হবে যে 4√3 যেটা আছে তাকে 2 গুণ করো, তাহলে তাকে 2 গুণ করলে কত হবে, 4√3 কে 2 ইন্টু করলে হচ্ছে 8√3। এটা হচ্ছে এক্স মাইনাস 1/x এর মান। দেখো কয়েক সেকেন্ডের মাধ্যমে অঙ্কগুলো নেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি তোমাকে এক্স ইকুয়াল টু এরকম দেওয়া থাকে 10 + 3√11 এরকম দেওয়া আছে, তো তখন এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান কত হবে, এই দুটো তোমরা আনসার করো, করে কত হচ্ছে আনসার এটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি এক্স ইকুয়াল টু 5 - 2√6 হয় তবে এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। অথবা যদি এক্স ইকুয়াল টু 7 - 4√3 হয় তবে এক্স প্লাস 1/x এবং এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো এক্স ইকুয়াল টু দেওয়া আছে 5 - 2√6। আমি এখন যে শর্টকাট টেকনিকটা বলবো তা সেটা হচ্ছে তখন তুমি অ্যাপ্লাই করতে পারবে যখন এক্স ইকুয়াল টু এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এই দুটো সংখ্যার বর্গের বিয়োগফল যদি 1 হয়। যেমন 5 কে বর্গ করলে 25 হয়, আর 2√6 কে বর্গ করলে কত হচ্ছে, দেখো 2 এর বর্গ হচ্ছে 4, 4 × √6 কে বর্গ করলে 6, তাহলে 4 × 6 মানে 24, এদের বিয়োগফলটা দেখো 1 হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা এই শর্টকাট নিয়মটা অ্যাপ্লাই করতে পারবে যখন কিনা এই দুটোকে বর্গ করে তার বিয়োগফলটা যদি 1 আসে। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স প্লাস 1/x এর ভ্যালু হবে, প্রথম যে নাম্বারটা আছে তাকে 2 গুণ করবে। প্রথম এখানে কত আছে, এক্স এর ভ্যালু যেটা আছে 5 আছে, 5 কে 2 গুণ করলে 5 দুগুণী কত হচ্ছে 10। এরকম ভাবে এক্স মাইনাস 1/x এর ভ্যালু হবে এই যে 2 গুণিতক পরেরটা এখানে কত আছে, সেকেন্ড কত আছে, এটাকে -2√6 ধরতে হবে। যদি এখানে প্লাস থাকতো তাহলে +2√6 ধরতাম, কিন্তু এখানে -2√6 আছে, তাই আমরা -2√6 ধরে তাকে 2 গুণিতক করলে এটা আসছে -4√6। এটা হচ্ছে এক্স মাইনাস 1/x এর ভ্যালু। একই রকম ভাবে পরেরটা তোমরা লক্ষ্য করো, এখানে এক্স ইকুয়াল টু আছে 7 - 4√3। এখানেও তোমরা দেখো এই নিয়মটা, এই শর্টকাট এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারছি কিনা, কি করে বুঝবো এই নিয়মটা অ্যাপ্লাই করা যাবে কিনা, তার জন্য আমরা এই দুটোকে বর্গ করে বিয়োগ করে দেখবো 1 হয় কিনা। এটা আমরা মনে মনে করতে পারি। যেমন 7 কে বর্গ করলে হচ্ছে 49 হয়,
আর এটা বর্গ হচ্ছে 4 4 16 আর √3 কে বর্গ হলো 3 3 16 48 49 আর 48 বিয়োগফল হচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা x + 1/x এর মান কি পাবো? প্রথমে যেটা আছে 7 তাকে 2 গুণিতক করব, 2 × 7 = কত হচ্ছে 14। এটা হচ্ছে x + 1/x এর মান। আর x - 1/x এর মান হবে 2 গুণিতক কত সেকেন্ড যেটা আছে, সেকেন্ডেরটা কত আছে, এটা 4√3 নয়, কিন্তু এটা ধরবে তোমরা চিহ্ন নিয়ে ধরতে হবে, -4√3। তাহলে ইকুয়াল টু হচ্ছে -8√3। এটা হচ্ছে x - 1/x এর মান। তাহলে একই টাইপের আরেকটা অঙ্ক আমি তোমাদের বলছি, এটা তোমরা লিখে নাও, এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা দেবে। ধরো এরকম দেওয়া আছে x = 10 - 3√11 আছে, x = 10 - 3√11। সেক্ষেত্রে x + 1/x এবং x - 1/x এর ভ্যালু কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে এটার আনসারটা দাও। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:9 হয় তাহলে লাভ হচ্ছে কত শতাংশ, এটা বার করতে বলেছে। অথবা একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:13 হলে লাভ কত শতাংশ। এবং যদি কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:6 হয় তবে লাভ কত শতাংশ। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো যেগুলোর ক্ষেত্রে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে সেখানে লাভ বা ক্ষতির শতাংশ বার করতে বলেছে, এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে এবং এই অঙ্কগুলোকে কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা কি করে করব তোমরা দেখে নাও। দেখো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 5:9, মানে আমি ধরে নিচ্ছি কিনেছি 5 টাকায়, বিক্রি করেছি 9 টাকায়, তাই তো বিষয়টা তাই। ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত 5:9, মানে আমি যদি 5 টাকায় কিনি তাহলে বিক্রি করছি 9 টাকায়, তার মানে আমার লাভ কত টাকা হচ্ছে, সেক্ষেত্রে আমার লাভ হচ্ছে 4 টাকা লাভ হচ্ছে। তাহলে প্রথমে লিখবে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য কত টাকায় কিনেছো 5 টাকায়, তাহলে বাই হচ্ছে ক্রয় মূল্য ইন্টু কত করবে 100% করে দেবে, ব্যাস আমার আনসার হয়ে গেল। তাহলে কি বললাম আরেকবার বলছি, মন দিয়ে শোনো। প্রথমে আমরা দেখবো এখানে লাভ না ক্ষতি হচ্ছে, যদি লাভ হয় সেই লাভটা কত, ক্ষতি হলে ক্ষতিটা কত লিখবো। এখানে 5 টাকায় কিনে 9 টাকা বিক্রি করেছি, তাহলে আমার লাভ হয়েছে কত টাকা, লাভ হয়েছে 4 টাকা। কত টাকায় 4 টাকা লাভ হয়েছে সেটা নিচে কি থাকবে, হরে সবসময় লিখবো হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল 5 টাকায়, আমি কত টাকায় কিনেছি সেটা আমরা নিচে লিখবো হরে। তাহলে কত টাকা লাভ করলাম, কত টাকায় কিনেছি ইন্টু 100%। এটাই কাটাকুটি করলে যে 5 20 100, তাহলে আনসার হচ্ছে 4 20, 80% আমার লাভ হয়েছে। ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার হলো তো। এবার একই রকম ভাবে একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত যদি 10:13 হয় তাহলে লাভ কত শতাংশ। তার মানে বিষয়টা হচ্ছে 10 টাকায় কিনে আমি 13 টাকায় বিক্রি করেছি, আমার লাভ হয়েছে কত টাকা 3 টাকা। কত টাকায় 3 টাকা লাভ হয়েছে, যে টাকায় আমরা কিনেছি নিচে ক্রয় মূল্য লিখতে বলেছি, 10 টাকায় কিনেছি ইন্টু হচ্ছে 100। তাহলে কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 3 10 কে 30%। বুঝতে পেরেছো? তো একই রকম ভাবে এই অঙ্কটা তোমরা নিজের আনসার করে কত আনসার আসছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। 1 + 2 + 3 + 4 + ... 10, মানে 1 থেকে শুরু করে পরপর দেখো 10টি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে, বা 1 থেকে শুরু করে পরপর এখানে 20টি পূর্ণ সংখ্যার যোগফল রয়েছে, অথবা 1 থেকে শুরু করে পরপর 50টি পূর্ণ সংখ্যার যোগফল রয়েছে। এগুলোকে কি করে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা করব। দেখো এখানে অঙ্কগুলো সব প্রত্যেকটা 1 থেকে শুরু হতে হবে এবং পরপর প্রত্যেকটি ক্রমিক সংখ্যার যোগফল কত অবধি আছে 10 অবধি। তাহলে এই যোগফলটাকে তোমরা একবারে যদি করতে চাও তাহলে কিভাবে করব, প্রথমে এখানে যেহেতু 10টা সংখ্যা আছে প্রথমে লেখো 10 গুণ তার পরের সংখ্যা কত, 10-এর পরের পূর্ণ সংখ্যা হচ্ছে 11, 10-এর সাথে 11 গুণ করে তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার কত হবে 5 দুগুণে 10, 5 11 55, তাহলে এই যোগফলটা হবে 55। দেখো এই ক্ষেত্রে 1 থেকে শুরু করে 20 অবধি পূর্ণ সংখ্যার যোগফল আছে, তাহলে সেক্ষেত্রে এখানে কটা সংখ্যা আছে 20টা, তাহলে এখানে প্রথমে 20 লিখবে, 20-র সাথে গুণ করবে 20-র পরের পূর্ণ সংখ্যা অর্থাৎ 21 করে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে আনসার কত হবে 10 দুগুণে 20, তাহলে 21-এর সাথে 10 গুণ করলে 210। তাহলে এরকম ভাবে 1 থেকে শুরু করে 50 অবধি পদগুলোর যোগফল আছে, এই যোগফলটা কত হবে এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে আনসারটা জানাও। বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে কতগুলি ভগ্নাংশ দেওয়া আছে, তার মধ্যে কোনটা সব থেকে বড় এবং কোনটা সব থেকে ছোট সেই সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। এখানে দুটো এক্সাম্পল আমি নিয়েছি। প্রথমটার ক্ষেত্রে ভগ্নাংশগুলো নেওয়া হয়েছে, প্রথমটা 3/4, 5/6, 7/8 আর লাস্টে একটা 2/3,
এর মধ্যে কোন ভগ্নাংশ সব থেকে বড় এবং কোন ভগ্নাংশ সব থেকে ছোট সেটা নির্ণয় করতে হবে। 2 নম্বরটার ক্ষেত্রে নিয়েছি 3/5, 5/7, 11/13, 7/9। এক্ষেত্রে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা নির্ণয় করব। দেখো কি করে আমরা এটাকে খুব সহজে নির্ণয় করতে পারবো। এখানে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশের লব এবং হরের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা যদি সেম হয় তাহলে আমরা আজকের এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। দেখো এখানে প্রথমটার ক্ষেত্রে 3/4 এদের মধ্যে ডিফারেন্স দেখো 1 হয়, 5/6 এর ডিফারেন্স 1, 7/8 এর ডিফারেন্স 1, 2/3 এর ডিফারেন্স দেখো 1। একই রকম ভাবে 2 নম্বরটার ক্ষেত্রে নিয়েছি 3/5, এক্ষেত্রে দেখো ডিফারেন্স 2, 5/7 ডিফারেন্স 2, 11/13 ডিফারেন্স 2, 7/9 ডিফারেন্স 2। তাহলে একই টাইপের ভগ্নাংশ এবং সেক্ষেত্রে ডিফারেন্স গুলো যদি সেম হয় তাহলে আমরা আজকে এই নিয়ম প্রয়োগ করতে পারবো। তাহলে নিয়মটা কি বলছি, দেখো এগুলোর মধ্যে যে সংখ্যার লব সব থেকে বড় সেটাই হবে সব থেকে বড় সংখ্যা, আর যে সংখ্যার লব সব থেকে ছোট সেটাই হবে সব থেকে ছোট সংখ্যা। তাহলে এখানে এই চারটে সংখ্যার মধ্যে লব সব থেকে বড় হচ্ছে, দেখো প্রথমটায় 3, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 2। তাহলে এই লবটা হচ্ছে সব থেকে বড়। তাহলে সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যা হবে কোনটা, 7/8। বৃহত্তম হবে 7/8। আর ক্ষুদ্রতম কোনটা হবে, ক্ষুদ্রতম দেখো লব সব থেকে ছোট কোনটার, দেখো এখানে 2/3, এটা লব হচ্ছে সব থেকে ছোট, তাহলে আনসার হবে 2/3। নিচে হরকে দেখার দরকার নেই, যেটার লব সব থেকে বড় সেই সংখ্যাটাই হবে সব থেকে বড় সংখ্যা, আর যেটা লব সব থেকে ছোট সেটাই হবে ক্ষুদ্রতম। বুঝতে পেরেছো? একই রকম ভাবে এটাও দেখো সেম ক্যাটাগরির অঙ্ক, কারণ এক্ষেত্রেও ডিফারেন্স গুলো প্রত্যেকটা নাম্বারের ক্ষেত্রে সেম আছে। ডিফারেন্স বলতে লব এবং হরের ডিফারেন্সের কথা বলছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখবো, শুধু লব গুলো দেখবো, যেটা লব সব থেকে বড় হবে সেটা হচ্ছে বৃহত্তম, যেটা লব সব থেকে ছোট হবে সেটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে এক্ষেত্রে দেখো লব বড় হচ্ছে, এই যে এটা 11/13 এর লব হচ্ছে বড়, তাহলে এক্ষেত্রে বৃহত্তম সংখ্যা হবে 11/13। বৃহত্তম সংখ্যা কোনটা, 11/13। এবং ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হবে, যেটার লব ছোট। দেখো লব ছোট হচ্ছে এটার 3 আছে, তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3/5। ঠিক আছে, এই অঙ্কগুলোকে এইভাবেও দিতে পারে, এরকম ভাবে কিছু ভগ্নাংশ দিয়ে বলে দিল এটাকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই আকারে সাজাও। তাহলে আমরা এইভাবে কিন্তু দুটো সংখ্যার মধ্যে কোনটা বড় কোনটা ছোট নির্ণয় করে এটাকে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারেও সাজাতে পারবো। বুঝতে পেরেছো? তোমরা একটা ট্রাই করবে, এই প্রথম যে অঙ্কটা যেটা দিলাম এই অঙ্কটাকে বড় থেকে ছোট সাজিয়ে এর আনসারটা কি হবে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও।